মহাভারতের দুঃশাসনও একদিন ভেবেছিল তিনি অপরাজেয়, তার সাম্রাজ্য চিরস্থায়ী। কিন্তু তার সেই দম্ভেরও একদিন চুরচুর হয়েছিল আর পতন হয়েছিল এক বিশাল সাম্রাজ্যের। ইতিহাস বারবার সেই দম্ভকে আয়না দেখিয়ে গেছে। আমরা বারবার দেখেছি নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে যত সাম্রাজ্য ছিল, যত সম্রাট ছিলেন, তাদেরও কিন্তু পতন অনিবার্য একদিন ঠিক হয়েছিলেন। এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, আজকে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে ভাষায় যেভাবে আক্রমণ করেছেন এবং তাকে যেভাবে ওপেন থ্রেট দিয়েছেন, সেই কথাই আজকে এই বিশ্লেষণ করব এই ভিডিওতে। সম্পূর্ণটার সাথে থাকুন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সবার আগে দেখে নেব সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে কী বলেছিলেন, সেই ক্লিপটা একবার দেখে নিন। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। আপনি বাড়ির উপর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। তাহলে দেখলেন তো কি বলেছেন। আসলে পশ্চিমবঙ্গে যে কোনো বিরোধী রাজনৈতিক দল বিজেপি সরকার রাখতে চাইছেন না, এটা প্রথম থেকেই খুব পরিষ্কার। কেন বলছে বারবার, আপনি খুব ভালো করে দেখুন, এই বিরোধী রাজনীতি দল থেকে বিরোধী দল ভাঙানো শুরু করা থেকে তাদের উপর যে বারবার যে আক্রমণ হয়েছে, মমতা ব্যানার্জিকে তিনি অকপটে এই কথা বলেছেন আজকে যে আপনি বারুইপুরে গিয়েছিলেন, আপনি হালিশহরে গিয়েছিলেন, সেখানে কি হয়েছিল, আপনাকে ঘর থেকে বেরোতে দেবো না, সে ব্যবস্থা আমি করব। একটা গণতান্ত্রিক পদে বসে, একটা গণতান্ত্রিক পোস্টে বসে একজন মুখ্যমন্ত্রী, যদি তিনি মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, প্রথমত তিনি নিজেকে সবার মুখ্যমন্ত্রী ভাবেন কি না সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। কারণ তার অনেক কথা, ইতিমধ্যে অনেকগুলো বক্তব্য আমরা শুনেছি যে অনেক বিজেপি অনেক কিছু করে এখানে এসছে, আমরা দেখে দেখে দেব বিভিন্ন স্কিমের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে তিনি এই সমস্ত কথা আগেও বলে গেছেন। এখানে একটা জিনিস খুব পরিষ্কার করা খুবই দরকার, একটা গণতান্ত্রিক পোস্টে যখন আপনি বসে আছেন তাহলে আপনি সবার মুখ্যমন্ত্রী, তাহলে আপনি সরকার চালাচ্ছেন। যদি সেটা আপনি না মেনে নেন তাহলে এটা বলতে হবে আপনি একটা পলিটিক্যাল পার্টি চালাচ্ছেন, আপনি কোনো সরকার চালাচ্ছেন না। এই মমতা ব্যানার্জিকে আজকে তিনি গৃহবন্দী করতে চাইছেন, বা এই টাইপের কথা, এই টাইপের জনসম্মুখে তিনি যে টাইপের হুমকি দিচ্ছেন, এর তীব্র নিন্দা জানাতে হয়, এর তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্রের জন্য এটা খুব সুস্থ নয়, এটা সুস্থ গণতন্ত্র নয়। একটা জিনিস বুঝতে হবে, কেন এই আত্ম অভিমান বা এই অহংকারটা কিসের। আমরা ইতিহাসে বারবার দেখেছি যত বড় বড় রাজা ছিল, সম্রাট ছিল, তারা নিজেকে একসময় ক্ষমতার দম্ভে যেভাবে নিজেকে দেখিয়েছে, কিন্তু তাদের দম্ভও তো শেষ হয়েছে। যখন মহাভারতের দুঃশাসন পারেনি তার সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে, নেপোলিয়ন বোনাপার্ট পারেনি তার সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে, তাহলে এখন এই বাংলার রাজনীতি আর ভারতবর্ষের রাজনীতি, পলিটিক্যাল পার্টি তো একটা। একদিনও হয়তো মমতা ব্যানার্জিও ভেবেছিলেন যে তারও সাম্রাজ্যের পতন হবে না, সেটাও হয়েছে। এই সাম্রাজ্যেরও পতন একদিন ঠিক হবে, এটা অবশ্যম্ভাবী হতে হবে, কারণ ইতিহাস সেটাই বলছে। এবার এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে, আগে আপনাদেরকে বলে নিই মমতা ব্যানার্জি কে। মমতা ব্যানার্জি 1970 থেকে ছাত্র রাজনীতি থেকে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করে। তিনি প্রথম কংগ্রেসে ছিলেন, পরপর 7 বার তিনি লোকসভার এমপি হয়েছেন, 5 বার তিনি লোকসভার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, 3 বার এমএলএ, 3 বারের জন্য সিএম ছিলেন পশ্চিমবঙ্গের বুকে। মমতা ব্যানার্জি সিপিএমের 34 বছরের রাজত্বকে ভেদ করে তিনি তৃণমূল পার্টিটাকে স্টাবলিশ করেছিল বাংলার বুকে, এবং তিনি দীর্ঘদিন সেই বাংলার সিএম ছিলেন। গত 15 বছর বাংলার সিএম ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ তিনি প্রাক্তন। বিজেপির রাজনীতিতে আর একটা জিনিস বুঝতে হবে, বিজেপির দিকে দিকে যে রাজনীতি আজ পর্যন্ত আমরা দেখে এসেছি, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলি, আপনি বিহারের ক্ষেত্রে দেখুন, নীতিশ কুমার কিন্তু এনডিএর শরিক ছিলেন। আজকে বিহারের ক্ষেত্রে নীতিশ কুমার কিন্তু কোনো ফর্মেই নেই, বা নীতিশ কুমারকে অবজেক্ট করে রাখা হয়েছে। এরকম অনেক হাজার হাজার নিদর্শন আছে বিজেপির রাজনীতিতে। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় যে ক্ষমতার দম্ভে, যে আত্ম অভিমানে, যে অহংকারে ফুটছেন, এই অহংকারের পতন একদিন ঠিক হবে, এটা অবশ্যম্ভাবী, এটা সবাইকে বুঝতে হবে। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়, আমি বারবার এই কথাটা বলি, এই ক্ষমতা চিরস্থায়ী নয়। আর বিজেপি পার্টির ক্ষেত্রে এটা তো একদমই অনিশ্চয়তা। একটা জিনিস খুব ভালো করে বুঝুন, বিজেপি এ রাজ্যে আসার পরপরই আমাদের বাংলার ইলেকশন কমিশনার কে ছিল? বাংলার ইলেকশন কমিশনার ছিল মনোজ আগরওয়াল। তিনি যে সিএস হয়ে গেলেন, সাডেনলি বিজেপি ক্ষমতা আসার পরে সাডেনলি সিএস হয়ে গেলেন, চিফ সেক্রেটারি হয়ে গেলেন, এবং
মুখ্যমন্ত্রীর একদম পাশে গিয়ে বসার মতন ক্ষমতা অর্জন করলেন, এর পিছনেও অনেক ইতিহাস আছে বা এর পিছনেও অনেক পলিটিক্যাল ভিউজ আছে। এটা অন্য কোনো ভিডিওতে আমি বলে দেবো বা এই নিয়ে একটা ভিডিও করব, আপনারা নজর রাখবেন। এবার আপনাকে এই কথাটা বলার কারণটা কি? দিল্লি বিজেপি যে রাজ্য বিজেপিকে সবসময় তাদের করিডোরে রাখতে চায় বা সবসময় তাদের বাগডোরে রাখতে চায়, এটা নিশ্চিত। যখন একটা রাজনৈতিক পার্টি তার শীর্ষে পৌঁছে যায়, সেখান থেকে তার কিন্তু উপরে যাওয়ার কোনো জায়গা নেই। সেখান থেকেই শুরু হয় ডাউনফলটা, সেখান থেকেই নিচে আসা শুরু হয়। এই ক্ষেত্রেও তাই বিজেপি পার্টি চারিদিকে যেভাবেই জিতেছেন, এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব না কিভাবে জিতেছেন বা কিভাবে এসছেন, কিন্তু যেভাবে এসছেন বিজেপি তার ক্ষমতার শীর্ষে এখন। সেই ক্ষমতার শীর্ষে থেকে এখন বিজেপিকে বুঝতে হবে, এই পার্টিকে বুঝতে হবে যে এখন তাদের ডাউনফলের সময়। আর এই সময় যদি এই ক্ষমতার দম্ভ, নিজের আত্ম অভিমান, আত্ম অহংকার এই পর্যায়ে থাকে, তাহলে তো পরাজয় অবশ্যম্ভাবী। বিগত সরকারকে দেখে এই পার্টিটার বা এই সরকারের বুঝে নেওয়া উচিত, একদিন মমতা ব্যানার্জি তার শীর্ষে ক্ষমতায় ছিলেন, তিনি শীর্ষ ক্ষমতায় ছিলেন, তিনিও হয়তো এই কথাটা ভাবতেন, কিন্তু তার আজ কোন পরিণতি, তিনি কোথায় এসে দাঁড়িয়েছেন। এবার এক্ষেত্রে শুভেন্দু অধিকারী মহাশয় তার দীর্ঘদিনের সাথে ছিলেন, তারপরে রাজনৈতিক মতভেদের কারণে আলাদা হয়ে যান, এটা ঠিকই, কিন্তু পলিটিক্স একটা অ্যালগরিদমে চলে। মানুষ এই পলিটিক্সটাকে বোঝে। এখন ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, এখন আপনি অকপটে যা কিছু বলে যাবেন আর মানুষ সেটা মুখ বুজে সহ্য করে নেবে, এটাও নয়। কিন্তু আজকে আমরা দেখেছি এই পার্টির যে একের পর এক যারা যে ভাষণ দিচ্ছেন, যে কথা বলছেন জনসম্মুখে, আমরা সবাই দেখতে পাচ্ছি। সে যাদবপুরের সর্বরী মুখার্জি থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, অনন্ত মহারাজ, এই অগ্নিমিত্রা পাল, একের পর এক দিলীপ ঘোষ, একের পর এক রাজনীতিবিদ, তাদের যে ভাষা, যেভাবে কথা বলেছেন তারা, এই সমস্ত কিছু নিন্দনীয় এবং এর তীব্র নিন্দা অবশ্যই জানাতে হয়। কারণ একটা জিনিস বুঝতে হবে, বিজেপি পার্টিটা বেসিক্যালি এলিট ক্লাসের পার্টি। আমি বারবার বলেছি, গরিবদের জন্য নয় এই পার্টিটা। এবার সেক্ষেত্রে যদি তার ক্ষমতার দম্ভ এই টাইপের থাকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই টাইপের কথা বলতে পারেন একজন প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী, তাহলে ল অ্যান্ড অর্ডার কথায়, তাহলে সেটা বুঝতে হবে যে তারা বারবার একটা কথা বলে যাচ্ছে যে এই রাজ্যে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। চলছে কি সেটা? তাহলে একজন মুখ্যমন্ত্রী পদে বসে থাকা একজন ব্যক্তি, সে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই টাইপের কথা কিভাবে বলতে পারেন? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি মমতা ব্যানার্জির সেদিনের কোন কথার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী মহাশয় এই কথা বলেছেন, সে ভিডিওটা একবার দেখে নিই, তারপরে আপনাদেরকে আবার বিষয়টা আরও অবগত করাবো আমি। বিজেপির নেতারা যদি ভেবে থাকে আমাকে মিটিংয়ের পারমিশন দেবেন না, তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি সন্ন্যাসী নই। যারা আসল সন্ন্যাসী হয় তারা অনেক বড় সাধক হন। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি। আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, তাদের প্রতি বিশ্বাস ভরসা আছে বলে, সর্বধর্মের ওপর। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। তাহলে শুনলেন, মমতা ব্যানার্জি বলেছেন বিজেপিকে যতদিন না পর্যন্ত সন্ন্যাসে পাঠাবো ততদিন আমরা সন্ন্যাস নেব না। রাজনীতিতে যে মমতা ব্যানার্জি একজন স্ট্রিট ফাইটার, এ কথা অকপটে বিশ্বাস করা যায়, এবং এটা আমরা দেখেছি। তার যে সংঘর্ষ লাইফ, তার যে রাজনীতি সংঘর্ষে এতদিন চালিয়ে এসছেন তিনি, যেভাবে বামদের দুর্গ ভেদ করেছেন তিনি যে একজন স্ট্রিট ফাইটার, এ কথা সবাইকে স্বীকার করতেই হয়। তারপরেও সেই মমতা ব্যানার্জিকে যদি আজকে এই শুভেন্দু অধিকারী মহাশয় ভয় পেয়ে থাকেন বা তাকে গৃহবন্দী করতে চান, তাহলে বাংলার রাজনীতিতে, বাংলার পরিবেশের জন্য এটা শুভ নয়। একটা জিনিস বুঝতে হবে, বাংলায় বিজেপি ক্ষমতায় আছে, কিন্তু যদি বিরোধী দল, আমরা সাধারণ মানুষ চাই একটা শক্তিশালী বিরোধী। আর শক্তিশালী বিরোধী মানে ঋতব্রত তৃণমূল, সেটাতে একদমই সেসব নিয়ে কথা বলার আমার একদম ইচ্ছা নেই এই ভিডিওতে। শক্তিশালী বিরোধী একমাত্র মমতা ব্যানার্জি। কারণ আমরা দেখেছি বামেদের যেভাবে বিরোধিতা করে, বামেদের দুর্গকে ভেদ করে তিনি এসছেন, তিনি একজন বড় স্ট্রিট ফাইটার, তিনি একজন বড় রাজনীতিবিদ। এবার মমতা ব্যানার্জির মতন একজন রাজনীতিবিদ যদি এবার পশ্চিমবঙ্গের বিরোধী দলে বসেন বা বিরোধী জায়গায় থাকেন, তাহলে এটা যে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য শুভ, এটার কিছু বলার অবকাশ রাখে না। কিন্তু তাকে আজকে চেয়েছে এই সরকার, আজকে চাইছে তাকে ঘরবন্দি করতে। কেন এত ভয় মমতা ব্যানার্জিকে? কোনো অশনি সংকেতকে দেখতে পাচ্ছেন?
এসআইআর থেকে শুরু হয়েছে তাদের এই ভোটের খেলা, তাদের এই ধার্মিক মেরুকরণ, এই সমস্ত কিছু আমি এই পার্টিটার মধ্যে দেখে যাচ্ছি, আমরা বারবার দেখছি, বারবার এই পার্টিটা বলছে। এবং ক্ষমতায় আসার পরে তো সেটা আরও আজকে তারা বলছেন যে আমরা দান খয়রাতি দিচ্ছি, হ্যাবিট হয়ে গেছে, আমরা গৃহবন্দী করে দেবো, আপনি এখানে গেছিলেন সেখানেও আপনার মুখ পুড়ে আছে, মানে অনেক রকম কথা, অনেক রকম রাজনীতি। একটা সুস্থ গণতন্ত্র, একটা সুস্থ রাজনীতিবিদ, একটা সুস্থ রাজনীতি মঞ্চ কি এই কথা বলেন? বাংলার রাজনীতি যে এই সরকার আসার পরে যে অসহিষ্ণুতায় এসছে বা যেভাবে ছড়িয়ে ছিটে চলছে চারিদিক থেকে, এখনো পর্যন্ত কোনো স্কিমের ইমপ্লিমেন্ট থেকে শুরু করে যে কিছু প্রতিশ্রুতি এখনো পর্যন্ত দিয়েছিলেন তার কিচ্ছু হচ্ছে না, শুধু হিংসার রাজনীতি হচ্ছে। বারবার এই কথাটা আমাকে বলতে হচ্ছে, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বেসিক্যালি এই কথাটা বলে থাকি, যেভাবে হিংসার রাজনীতি, চারিদিকে ডিম ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি। আর এখন তো মুখ্যমন্ত্রী নিজে অকপটে স্বীকার করছেন বা নিজে বলছেন যে আপনাদের গৃহবন্দী করে দেবো, আপনারা বেরোতে পারবেন না, বাংলায় বিরোধী শূন্য থাকবে। এই বিরোধী শূন্য থাকাটাই আমাদের জন্য অশুভ, এটা শুভ নয়, বাংলার মানুষের জন্য এটা শুভ জিনিস নয়। আর এটা বাংলার ভবিষ্যৎ খুব ভালো দিকে এগোচ্ছে না। তো আপনারা বলবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার জন্য শিরোধার্য, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।